আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভেবে দেখুন তো, একটা শহরে একজন শান্তশিষ্ট বুড়ো মানুষ বসবাস করে যাকে সবাই দুর্বল ভেবে দিনের পর দিন অত্যাচার করে। কিন্তু তারা কেউ জানেই না যে এই অসহায় বুড়ো মানুষটা আসলে শহরের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া বস ছিল। তো অতীতকালের এক ভয়ঙ্কর হামলায় এই বুড়োর সকল স্মৃতিশক্তি চলে গিয়েছিল। কিন্তু এলাকার পাতি গুন্ডারা যখন এই বুড়োর মেয়ের উপরে হাত তোলে, তখন সেই লোক নতুন সব গ্যাংস্টারদের জন্য একেবারে আজরাইল হয়ে দাঁড়ায়। তো চলুন জেনে আসি এই ভয়ঙ্কর মানুষটা আসলে কে ছিল। তো গল্পের শুরুতে আমরা একজন কিলারকে দেখতে পাই যে কিনা গভীর রাতে একটা রেস্টুরেন্টের বাইরে বসে নুডলস খাচ্ছিল। দোকানদার তাকে বলে যে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। কিন্তু সেই লোকটা টেবিল থেকে ওঠে না আর টানা খেতেই থাকে। সে পকেট থেকে টাকা বের করে টেবিলে রাখে আর রেস্টুরেন্টের মালিককে ধমক দিয়ে বলে, তুই যদি দোকানের শাটার নিচে নামাস তাহলে কিন্তু ভালো হবে না। এরপর রেস্টুরেন্টের মালিক চুপচাপ ভেতরে চলে যায় আর খুবই জলদি পুরো রাস্তা একেবারে সুনসান নীরব হয়ে যায়। আমরা জানতে পারি যে এই লোকটা আসলে একজন মারাত্মক খুনি, যে কিনা লি নামের একজন গ্যাংস্টারকে খুন করতে এসেছে। এরই মধ্যেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা রাস্তায় চলা মানুষদের পকেট কাটছিল। সে কাজটা এতই নিখুঁতভাবে করছিল যে কেউ টেরও পাচ্ছিল না। কিন্তু তখনই সে ভুল করে রেস্টুরেন্টের বাইরে বসে থাকা সেই লোকটার পকেট কেটে ফেলে। তবে এবার তার হাতে কোনো মানিব্যাগ আসে না, বরং ওই কিলারের বন্দুকটাই সে ভুল করে চুরি করে ফেলে। আর নিজের ভুলটা বুঝতে পারার আগেই ওই লোকগুলো মেয়েটাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা কোনো প্রমাণ বাঁচিয়ে রাখতে চায়নি, তাই তারা এই মেয়েটাকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই কেউ তাদের স্নাইপারকে মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে তারা ওই লোকটাকে খুঁজতে শুরু করে যে কিনা স্নাইপারকে মেরেছে। এখানে কিলারটা জানতো যে তারা যাকে মারতে এসেছে সে খুবই ভয়ঙ্কর একজন মানুষ। সে কখনো সামনাসামনি হামলা করে না। আর এই কিলারের ধারণা একেবারেই সঠিক ছিল, কারণ ওপর থেকে পড়ে যাওয়া মানুষটা তাদের স্নাইপার নয়, বরং সেই গ্যাংস্টার লি ছিল যাকে তারা খুঁজছিল। সুযোগ পেয়ে লি তাদের উপরে হামলা করে আর তাদের অনেকগুলো লোককে মেরেও ফেলে। এরই মধ্যেই ওই পকেটমার মেয়েটা নিজের প্রাণ বাঁচাতে একটা দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। আর এখানে এই গুন্ডারা তাকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে আসে আর দোকানের কোনায় কোনায় খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানকার বিদ্যুৎ চলে যায় আর এই অন্ধকারের সুযোগ নিয়ে লি তাদের সবাইকে মেরে ফেলে। তাদের সবাইকে এত বাজেভাবে মারতে দেখে মেয়েটা এতটাই ভয় পেয়ে যায় যে তার গা হাত পা একেবারে থরথর করে কাঁপতে শুরু করে। লি একজনকে সেখানে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, কিন্তু সে দড়ি কেটে আবারও লড়াই করতে চলে আসে। লি তাকে বলে যে তোমাকে যে পাঠিয়েছে তার নাম বলে দাও, আমি তোমার প্রাণ ভিক্ষা দেব। কিন্তু সেই লোকটা ওই লোকের নাম বলেই না। তারপর লি তাকেও মেরে ফেলে। আর এরই মধ্যে একটা লোক সেখান থেকে আবার পালিয়েও যায়। কিন্তু লি তার পিছু নেয় আর তাকে টেনে হিচড়ে আবারও দোকানে নিয়ে আসে। তো এখানে ওই মেয়েটা সুযোগ পেয়ে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে রক্তে মাখামাখি অবস্থায় গ্যাংস্টার লিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মনে হচ্ছিল যে গ্যাংস্টার লি হয়তো তাকেও মেরে ফেলবে, কিন্তু এই গ্যাংস্টার এমনটা করে না, সে মেয়েটার প্রাণ বাঁচিয়ে দেয়। তো এখন মেয়েটা সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই একজন লোক তাকে ধরে ফেলে। লোকটা মেয়েটার কোনো ক্ষতি করার আগেই লি ওই লোকটাকে গুলি করে দেয়। কিন্তু এই চেষ্টায় লি নিজেও খুবই বাজেভাবে আহত হয়ে গিয়েছিল। তার বাঁচার সম্ভাবনা খুবই কম হয়ে গিয়েছিল, কারণ ওই গুন্ডারা তার উপরে নীল গান দিয়ে হামলা করেছিল, যার কারণে তার মাথার ভেতরে একটা পেরেক আটকে যায়, যেটা বের করতে গেলে তার প্রাণও চলে যেতে পারে। তো এখন মেয়েটা চাইলে তো সেখান থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে এমনটা করে না, বরং সে লিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর এভাবে বেশ কিছুটা সময় কেটে যায় আর আমরা 3 বছর পরের ঘটনা দেখতে পাই, যেখানে সেই গ্যাংস্টারকে আবারও আমরা দেখতে পাই যে কিনা এখনো বেঁচে আছে। সেই রাতের হামলার কারণে তার স্মৃতিশক্তি চিরতরের জন্য হারিয়ে গিয়েছিল, যার কারণে তার অতীতের কোনো কথাই মনে ছিল না। বর্তমানে সে একটা ছোট দোকান চালায় আর নিজের পালিত মেয়ে ইউয়ের সাথে জীবন কাটায়। সবকিছুই খুবই ভালোভাবে চলছিল, কিন্তু একদিন কিছু গুন্ডা এসে তার দোকানপাট ভাঙচুর করতে শুরু করে দেয়। তাদের একটা কাগজে সকলের সাইন প্রয়োজন ছিল, যাতে করে তারা এখানকার ছোট দোকানগুলো ভেঙে সেখানে একটা শপিং কমপ্লেক্স বানাতে পারে। এখানে একজন লোক লিয়ের দোকানে ঢুকে বলে, ওই বুড়ো, এই ঘড়িটা ঠিক করতে পারবে নাকি? লি উত্তর দেয় যে হ্যাঁ, একদম পারবো, কেন পারবো না, ঘড়িটা কেমন একটু দেখাবেন?
এরপর লোকটা তাকে একটা টাইম বোম দিয়ে দেয় আর বলে যে যদি এটা আগামী 10 মিনিটের মধ্যে ঠিক করতে না পারিস তাহলে আমি এই দোকানটাই ভেঙে ফেলবো আর তোকে এখান থেকে চলে যেতে হবে। অন্যদিকে একটা এতিমখানায় আমরা ওই গুন্ডাদের বস ইউনানকে দেখতে পাই, যে কিনা একটা মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করছিল। সে মেয়েটাকে বলে যে এখানকার মালিক তো পালিয়েছে, এখন এখানকার মালকিন তুই হয়ে যাবি, চল এখন কাগজে সাইন করে দে। কিন্তু মেয়েটা যখন সাইন করতে অস্বীকৃতি জানায় তখন ইউনান ওই বাচ্চাদের ক্ষতি করার হুমকি দেয়। এরপর বাধ্য হয়ে মেয়েটা তার কাগজে সাইন করে দেয়। এরই মধ্যে ইউনানের লোকেরা বাকি দোকানদারকেও বিভিন্নভাবে বিরক্ত করছিল যাতে করে তারা এই এলাকা ছেড়ে চলে যায়। তারা একটা সেলুনের মালিকের মাথা ন্যাড়া করে দেয় আর ম্যাসাজ সেন্টারের মালিকের পিঠ ছিলে তাকে চরম অপমান করে যাতে করে সবাই ভয় পেয়ে ওই কাগজে সাইন করতে বাধ্য হয়। কিন্তু এই দোকানগুলোই ছিল ওই লোকগুলোর উপার্জনের একমাত্র রাস্তা, তাই কেউই এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি হচ্ছিল না। এর জন্য তাদের প্রাণও যদি চলে যায় তাতেও যেন তারা ভয় পাচ্ছিল না। কিন্তু ঠিক তখনই ইউ সবাইকে জানায় যে আঙ্কেল লি আপনাদের সবাইকে এই পেপারে সাইন করে দিতে বলেছে। এটা শোনা মাত্রই সবাই ওই পেপারে সাইন করে দেয়, কারণ লি এর কথা এখানকার কেউই অমান্য করতো না। তো এখানে গ্যাংস্টার ইউনানের সবচেয়ে কাছের লোক তাকে বলে যে বস, বুড়ো লি ছাড়া সবাই এই কাগজে সাইন করে দিয়েছে। তো এরপর ইউনান লিয়ের দোকানের বাইরে এসে দাঁড়ায় আর দেখতে পায় যে বুড়োটা সত্যি সত্যি ওই বোমা লাগানো ঘড়িটা ঠিক করছিল। লি বোমাটা নিয়ে বাইরে আসে আর সেটা ইউনানের হাতে রেখে তার ডায়ালটাই ঘুরিয়ে দেয়। ইউনানের মনে হয়েছিল যে লি হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু ঠিক তখনই বোমের টাইমার চালু হয়ে যায়, যা দেখে সে খুবই বাজেভাবে ভয় পেয়ে যায়। ইউনান বোমাটা দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু লি তাকে এতটাই শক্ত করে ধরে রেখেছিল যে সে নিজের হাত ছাড়াতেই পারছিল না। নিজের শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইউনান তার পুরো শক্তি দিয়ে বোমাটা দূরে ছুঁড়ে ফেলে, তবে সেই বোমাটা ফাটে না, কারণ লি আগেই সকল বিস্ফোরক বের করে নিয়েছিল। লি তাকে বলে যে দেখো অনেক হয়েছে, আর পাগলামি করো না, এখান থেকে চলে যাও। কিন্তু ইউনান কারো কথা শোনার পাত্রই ছিল না। তার কথায় একটা বুলডোজার লি এর দোকান ভাঙার জন্য এগিয়ে আসে, কিন্তু বুলডোজারটাকে এগিয়ে আসতে দেখে সকলের মাঝে সাহস চলে আসে আর তারা ইউনানের লোকেদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের সবার মাঝে মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায় আর এরই মধ্যে একটা গুন্ডা ইউ এর ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু লি একেবারে সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর লি রেগে গিয়ে নিজের দোকানে চলে যায় আর সেখান থেকে তার বন্দুকটা তুলে নিয়ে এসে সোজা ইউনানের মাথার দিকে তাক করে। লি বলে যে এইসব কিছু বন্ধ করো, নইলে গুলি করে একেবারে খুলি উড়িয়ে দেব। কিন্তু ইউনান ভাবে যে এই বন্দুকটাও হয়তো ওই বোমার মতোই নকল হতে পারে, তাই সে তাকে একটুও সিরিয়াসলি নেয় না। কিন্তু বন্দুকটাতে সত্যি সত্যি গুলি ছিল আর লি ট্রিগার চাপতেই গুলি বেরিয়ে যায়, যার কারণে ইউনান রীতিমতো মরতে মরতে প্রাণে বেঁচে যায়। লি নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এই বন্দুকের ভেতরে গুলি আসলে আসলো কোথা থেকে, কারণ এটা তো বছরের পর বছর ধরে খালি পড়েছিল। তো যাই হোক, এরপর ইউনান আর তার লোকেরা এখান থেকে ভয় পেয়ে পালিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে একজন পুলিশ অফিসার আসে আর জিজ্ঞাসাবাদের জন্য লিকে নিজের সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। যেহেতু সে লিকে আগে থেকে চিনত, তাই সে তার নামে কোনো কেস ফাইল করে না, বরং ওই বন্দুকের পাশাপাশি তারা লিয়ের বাড়িতে 6 জন মানুষের পাসপোর্টও খুঁজে পায়, যেটার ব্যাপারে লিয়ের কোনো ধারণাই ছিল না যে এগুলো কাদের পাসপোর্ট। এখানে পুলিশ অফিসার সাইমন তাকে সাহায্য করে আর বলে যে দেখো, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি এটাই বলবে যে তুমি গুন্ডাদের ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছিলে। এই কথা বলে তারপর সেই পুরো কেসটাকে বন্ধ করে দেয়। কিন্তু সাইমনের এমন ব্যবহার দেখে লি খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সাইমন তার উপরে এতটা দয়া কেন করছে, কিন্তু একটু পরেই সে জানতে পারে যে সাইমন আসলে ওই এতিমখানার মেয়েটাকে অনেক পছন্দ করে আর সে এটা জানতে চায় যে ওই মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। এরপর সাইমন কিছু প্রশ্ন করার জন্য ওই মেয়েটার কাছে চলে যায়। সে দরজায় নক না করে মেয়েটার রুমে ঢুকে পড়ে আর দেখতে পায় যে কিম নামের মেয়েটা আসলে গোসল করছিল। এটা দেখে সে সাথে সাথে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর ইউ আবার এইসব কিছু দেখে ফেলে। তাই সে বলে যে দেখুন, এই ডোনেশন বক্সে এখন আপনি কিছু টাকা দান করুন, নয়তো আমি সবাইকে কিন্তু বলে দেব আপনি কিমকে গোসল করতে দেখছিলেন। সাইমন বলে যে দেখো, আসলে ব্যাপারটা এমন নয়, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু ইউ ছিল খুবই চালাক একটা মেয়ে, সে সাইমনের সকল টাকা ডোনেশন বক্সে ফেলিয়ে ছাড়ে। সাইমন কিমকে খুবই পছন্দ করে কারণ মেয়েটার মন অনেক ভালো ছিল, কিন্তু বেচারা সাইমন কিমের অতীত সম্পর্কে কিছুই জানতো না। আসলে 3 বছর আগে লি যে পকেটমার মেয়েটার জীবন বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং কিমই ছিল।
সেই দিন থেকেই কিম নতুন নাম আর নতুন পরিচয় নিয়ে এই শহরে বসবাস করছিল। আর এরই মাঝেই আমরা লিকে দেখতে পাই যে কিনা তার পুরনো বন্ধু হাংয়ের সঙ্গে দেখা করতে যায়। আজকে যা যা হয়েছে সেটা নিয়ে লি খুবই চিন্তায় ছিল। সে হাংকে জিজ্ঞাসা করে যে 3 বছর আগে আমার দোকানে কিছু একটা হয়েছিল, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ঠিকমতো কিছুই মনে পড়ছে না, তুমি কি বলতে পারবে ওই দিন কি হয়েছিল? হাং যদি তাকে সকল সত্যি কথা বলে দেয় তাহলে লি তাকে হয়তো পাগল ভাববে আর কখনোই তার কথা বিশ্বাস করবে না। তাই সে লিকে সেই রাতের কথা মনে করিয়ে দেবার চেষ্টা করে যেই রাতে তার উপরে হামলা হয়েছিল। হাং তাকে নুডলসের বাটি ধরিয়ে দেয় আর তার মাথায় একটা রেইনকোট পরিয়ে উপর থেকে পানি ঢালতে শুরু করে। আর এখানে লির মনে হয় যে হাং হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু হাং বলে, তুমি শুধু চুপচাপ নুডলস খাও, তোমার সব কথা মনে পড়ে যাবে। লি ঠিক এমনটাই করে। আর কিছুক্ষণ পরে সে আয়নাতে ওই কিলারের চেহারা দেখতে পায় যে কিনা ওই রাতে তাকে মারতে এসেছিল। এরই মধ্যে হাং পেছন থেকে বন্দুক বের করে তাকে গুলি করতে যাবে, ঠিক তখনই লি তাকে ধরে ফেলে। তবে এই পুরো ব্যাপারটাই লির আসলে মনের ভুল ছিল। হাং বলে যে দেখলে তো, তুমি আমার জালে ফেসে গেলে, তুমি বন্দুক চালানো এখনো ভুলে যাওনি। লি ভাবে যে হাং হয়তো শুধুমাত্র তার সঙ্গে মজাই করছে। এরপর সে এখান থেকে উঠে চলে যায়। কিন্তু এত বছর পরে এই প্রথমবার লি নিজের অতীতের কিছু ঝলক দেখতে পেয়েছিল। তার ব্রেন সত্যি আর ভুলের মাঝের দেয়ালটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। আর অন্যদিকে সাইমন কিমকে একা পেয়ে কিছু প্রশ্ন করে। সে বলে যে প্রায় 3 বছর আগে আঙ্কেল লি এর দোকানে কিছু অস্ত্রধারী লোক চুরি করেছিল। ওই চোরদের ব্যাপারে কারো কাছে কোনো খবর নেই, কিন্তু আমি নিজে সাক্ষীদের জবানবন্দি পড়েছি। ওই ঘটনার কয়েকদিন আগে কেউ একজন তোমাকে সেখানে দেখেছিল। তো বলো এখন তুমি ওখানে কি করছিলে? কিম সাথে সাথে বুঝতে পারে যে সাইমন যদি এভাবেই তদন্ত চালিয়ে যায় তাহলে খুব জলদি সে হয়তো আসল সত্যটা জেনে যাবে। এর চেয়ে ভালো সাইমন যেমনটা চায় তাকে সেটাই দিয়ে দেওয়া উচিত। সে বলে যে অফিসার, আপনি কি আমাকে পাওয়ার চেষ্টা করছেন নাকি ফাঁসানোর চেষ্টা করছেন? কিম তার আরও কাছে আসে আর বলে যে আমি আঙ্কেল লি এর জন্য সব কিছু করতে পারি, শুধু আপনি ওনাকে আর বিরক্ত করবেন না। কথাগুলো বলতে বলতে কিম তার একেবারে কাছে চলে আসে, কিন্তু তখনই সাইমন বলে যে ঠিক আছে, আমি ওনার নাম ক্লিয়ার করে দেব। সাইমন আসলে মনের দিক থেকে অনেক ভালো মানুষ ছিল, তাই সে কোনো অসহায় মেয়ের এভাবে সুযোগ নিতে চায়নি। সে বলে যে আমি চাই না আমাদের দুজনের মাঝে যদি কোনো প্রেম ভালোবাসা হয়েও থাকে তাহলে সেটা কেবলমাত্র আঙ্কেল লি এর জন্য হোক। আমি চাই যদি কিছু হয় তাহলে আমাদের দুজনের মনের মিল থেকে হোক। এই কথা বলে সাইমন চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে কিম অনেক চালাকি করে তার পকেট থেকে আঙ্কেল লি এর সকল প্রমাণগুলো বের করে নেয়। সে দেখতে পায় যে সকল পাসপোর্টগুলো এখানে একই রকম নয়, তাই সাইমন কখনোই আঙ্কেল লি এর উপরে সন্দেহ করবে না। তো এরপর কিম ইউকে দিয়ে ওই পাসপোর্টগুলো ফিরিয়ে দেবার কথা বলে। ইউ আঙ্কেল লি এর কাছে আসে আর দেখতে পায় যে সে আসলে অনেক ব্যথা পেয়ে গেছে। ইউ তাকে ব্যান্ডেজ করে দেয় আর বলে যে আপনি আর কখনোই কারোর সাথে লড়াই করবেন না। কিন্তু তখনই তার নজর পাসপোর্টের উপরে পড়ে যায়। সে দেখতে পায় যে লি এর চোখের সাথে সকল পাসপোর্টের ছবিতে ছাপানো মানুষের চোখের একেবারে হুবহু মিল রয়েছে। সে বলে যে আঙ্কেল, এই সবগুলো পাসপোর্টই তো আপনার, তাই না? আমি এগুলো ফেরত দিতে এসেছি। কিন্তু লি বলে যে না মা, এগুলো আমার কিভাবে হতে পারে? দেখো তো, এরা সব আলাদা আলাদা মানুষ, এদের সবারই আলাদা আলাদা চেহারা রয়েছে। কিন্তু ইউ তাদের সকলের মুখ হাত দিয়ে ঢেকে লিকে শুধুমাত্র তাদের চোখের দিকে খেয়াল করতে বলে। আর লি যখন খুবই মনোযোগ দিয়ে ছবিগুলো দেখে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, এই লোকগুলোর সবার চোখ আসলে লি এর চোখের সাথে হুবহু মিলে যাচ্ছে। লি আরও কিছু বুঝে ওঠার আগেই কিম তার হাত থেকে সকল পাসপোর্টগুলো কেড়ে নেয় আর বলে যে আপনি ওর আজে বাজে কথায় একেবারে কান দেবেন না। আমার মনে হয় না যে এগুলো আপনার পাসপোর্ট। আপনি আগে কেমন ছিলেন তাতে কিচ্ছু যায় আসে না, আর সামনে কেমনই বা হবেন তাতেও কিছু যায় আসে না। যায় আসে শুধু এটাতে যে আপনি এখন কেমন আছেন। আপনি আমাদের সকলের জন্য একজন ত্রাণকর্তা, আর এই কথাটা কখনোই ভুলে যাবেন না। এরপর ইউ সেই সকল পাসপোর্ট পুলিশকে ফেরত দিয়ে আসে। আর এরই মাঝে লি যখন মার্কেটে যাবার জন্য নিজের দোকান থেকে বের হয় তখন ইউনান আর তার গুন্ডারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা সবাই মিলে লিকে খুবই বাজেভাবে মারে, আর এইসব কিছু সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সাইমনের নজর যখন সিসিটিভি ফুটেজের উপরে পড়ে তখন সে দৌড়ে লিকে বাঁচাতে চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
সেই গুন্ডারা লিকে আধমরা অবস্থায় মারতে মারতে ফেলে এখান থেকে পালিয়ে চলে গেছে। এরপর লিকে খুবই তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তো এখানে আমরা ওই লোকটাকে দেখতে পাই যে কিনা 3 বছর আগে লিকে মারার সুপারি দিয়েছিল। সে ভাবতো যে লি হয়তো অনেক আগে মারা গেছে, কিন্তু তখনই সে নিউজে লিকে দেখতে পায় আর তার যেন বিশ্বাসই হয় না যে লি এখনো বেঁচে আছে। তার লোকেরা বলে যে এ তো একজন বৃদ্ধ মানুষ যাকে কিছু গুন্ডারা মারধর করেছে, কিন্তু এখানে শুধুমাত্র গ্যাংস্টার অঙে জানতো যে লি আসলে কতটা ভয়ঙ্কর একজন মানুষ। তো এরপর তারা পুলিশের সার্ভেলেন্স ক্যামেরা হ্যাক করে ফেলে আর গত রাতের সকল সিসিটিভি ফুটেজগুলো দেখে ফেলে, যে ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে লি ওই লোকগুলোর হাতে মারাত্মকভাবে মার খাচ্ছে। কিন্তু অং তাদেরকে বলে যে ওই বৃদ্ধ লোকটা আসলে কোনো সাধারণ মানুষই নয়, শুধু মনে হচ্ছে যে সে মার খাচ্ছে, কিন্তু আসলে সে নিজের শক্ত মাথা দিয়ে তাদের মুখ থেতলে দিচ্ছে আর নিজের কনুই দিয়ে আঘাত করে সেই গুন্ডাদের নাকও ভেঙে দিচ্ছে। তার এক একটা আঘাত এতটাই নিখুঁত আর লুকানো যে ওই লোকেরা তাকে পেটানোর বদলে ওরাই বেশি আঘাত পেয়েছে। অন্যদিকে হাসপাতালে ডক্টর সাইমনকে জানায় যে লি এর মাথার ভেতরে একটা পেরেক আটকে রয়েছে, আর সেটা মস্তিষ্কের ঠিক এমন একটা জায়গাতে রয়েছে যেখানে মানুষ তার সকল স্মৃতি জমা করে রাখে। হয়তো এই কারণেই তার অতীতের কোনো কিছুই মনে নেই। তো এরপর সাইমন লি এর রুমের ভেতরে গিয়ে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়, কিন্তু লি সেখানে ছিলই না। তো এরই মাঝে আমরা ইউনানকে দেখতে পাই যে কিনা লিকে হাসপাতালে নিয়ে যাবার পরে তার দোকানটাও ভেঙে দিয়েছিল, কিন্তু তারা যখন দোকানের ছাদগুলো ভাঙে তখন উপর থেকে অনেকগুলো লাশ নিচে পড়ে যায় যেগুলো পুরোপুরিভাবে পচে গিয়েছিল। এরা সেই লোকগুলো ছিল যারা 3 বছর আগে লিকে মারতে এসেছিল, কিন্তু লি তাদেরকে মেরে দেয়ালের ভেতরে গেঁথে দিয়েছে। ওই লাশগুলো দেখে ইউনান আর তার গুন্ডারা খুব বাজেভাবে ভয় পেয়ে যায়। তাদের মাঝে একজন তো বলে যে আঙ্কেল লি, আমি আপনার বাড়ি আবারও ঠিক করে দেব, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। কিন্তু লি এর তো অতীতের এইসব কথা কিছু মনেই ছিল না, তাই লি এইসব ব্যাপারে পুলিশকে জানাতে চেয়েছিল। সে বলে যে দেখো, আমি পুলিশ অফিসারকে ডেকে আনছি, ততক্ষণে লাশগুলোর উপরে তোমরা নজর রাখো। কিন্তু সে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে অংয়ের লোকেরা চলে আসে আর ইউনানের লোকেদেরকে মেরে সেখান থেকে সকল লাশগুলো গায়েব করে দেয়। ইউনান লুকিয়ে লুকিয়ে তাদের খুবই নির্মমভাবে মরতে দেখে, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার আর ওই লোকগুলোকে বাঁচানোর কোনো সাহসই হয়নি। খুব জলদি সেখানে লি পুলিশকে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে ওই লাশগুলোর নাম নিশানা সব মুছে ফেলেছিল। পুলিশ ইউনানকে এইসব কিছু ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইউনান তাদের কিছুই জানায় না। এরপর অফিসারদের মনে হতে থাকে যে লি হয়তো তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, আর তার কথায় কোনো পুলিশ অফিসারেরা বিশ্বাসও করছিল না। তো এরপর সত্যটা জানার জন্য সাইমন সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়, আর তারা দেখতে পায় যে যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন সকল ক্যামেরা অফলাইন হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই লি এর নজর একটা গাড়ির উপরে পড়ে, যেটা এই সময়ের ভেতরে এই জায়গা দিয়ে অন্য জায়গাতে গিয়েছিল। সে তাড়াতাড়ি গাড়িটা ট্র্যাক করতে বলে, আর তারা দেখতে পায় যে গাড়িটা এই মুহূর্তে একটা স্পার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তারা খুব জলদি সেখানে গিয়ে পৌঁছায় আর দেখতে পায় যে কিছু মানুষের একটা দল ওই লাশগুলো ডিসপোজ করছিল। সাইমন তাদেরকে হাতে নাতে অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু লি তাদেরকে বোঝায় যে এই লোকগুলো আসলে খুবই ভয়ঙ্কর। তবে সাইমন কি আর কারো কথা শোনার পাত্র ছিল? সে তার হাতে বন্দুক নিয়ে ভেতরে ঢুকে যায়, আর অং তার উপস্থিতি টের পেয়ে যায়। এরপর অং তার মন অন্যদিকে ঘোরানোর জন্য নিজের লোকেদেরকে পাঠিয়ে দেয়। তারা বলে যে স্পা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু সাইমন বলে আমি খুবই ক্লান্ত, আমি একটু পরেই চলে যাব। এরপর সে কাপড় পাল্টে তোয়ালে জড়িয়ে ভেতরে চলে আসে, আর সে দেখতে পায় সেখানে কোনো লাশই নেই। কিন্তু ঠিক তখনই তার নজর মেঝেতে পড়া রক্তের দিকে পড়ে, আর সে বুঝতে পারে যে এই লোকেরা লাশগুলোকে গুম করে ফেলেছে। সে অংয়ের দিকে তাকিয়ে বলে যে আপনাকে তো এখানকার লোকাল মানুষ বলে মনে হচ্ছে না। কিন্তু অংয়ের কাছে নাক গলানোর স্বভাবটা একেবারেই পছন্দ হয় না। সে বলে যে এই শহরে কিন্তু অনেক পুলিশ অফিসার রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ প্রতি বছর দুর্ঘটনায় মারা যায়, কারণ তারা তাদের ডিউটি করার পরে বাড়ি যায় না, বরং সেই সব কেস নিয়ে ঘাটাঘাটি করতে থাকে যে কেসগুলো তাদের ছিলই না। সাইমন এই কথা শুনে বুঝতে পারে যে অং আসলে তাকে ইনডিরেক্টলি হুমকি দিচ্ছে, কিন্তু সে এইসব ফাঁকা হুমকিতে ভয় পাওয়ার লোকই ছিল না। সে বলে যে আপনি ক্রাইম সিন নষ্ট করে ফেলেছেন, মানুষের বডি ডিসপোজ করেছেন, আর এখন আরও একটা ক্রাইম করেছেন, সেটা হচ্ছে একজন অন ডিউটি পুলিশ অফিসারকে মারার হুমকি দিয়েছেন। সে নিজের বন্দুকের দিকে হাত বাড়ায়, কিন্তু সেটা ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। একটা মেয়ে তাকে ধরে ফেলে আর পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এরই মাঝেই সাইমন দেখতে পায় যে তারা সকল লাশ পানির নিচেই লুকিয়ে রেখেছে। তারা সাইমনকে মেরে ফেলার আগে লি সেখানে চলে আসে আর বলে যে দেখো, ওকে মেরো না, ওকে এখান থেকে যেতে দাও।
কিন্তু অং যে কিনা লিয়ের জন্য অপেক্ষা করছিল সে হঠাৎ লির দেখা পেয়ে তার উপরে বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। লি কোনো রকমে সেই গুলি থেকে নিজেকে বাঁচিয়ে অংয়ের একজন লোককে ধরে ফেলে আর তাকে খুব মারতে থাকে। আর খুব জলদি সেখানে আরও পুলিশেরা চলে আসে, কিন্তু ধরা পড়ার আগে অং সেখান থেকে পালিয়ে চলে যায়। আর পুলিশের মনে হয় যে লি হয়তো তাকে মারার চেষ্টা করছে। এরপর তারা উল্টে লিকে অ্যারেস্ট করে আর সাইমনের প্রাণ এ যাত্রায় বেঁচে যায়। কিন্তু সে তাদেরকে কিভাবে বোঝাবে যে লি আসলে এসব কিছু করেনি, এসব কিছু করেছিল অং। তো সিনিয়র অফিসার তাকে বলে যে আমরা যা যা প্রমাণ পেয়েছি তার সবই কিন্তু তোমার বিরুদ্ধে লি। তোমার দোকানে যে লাশগুলো পাওয়া গেছে তারা সবাই গুরুতর আহত ছিল, আর ময়নাতদন্তে জানা গেছে যে তাদের সবাইকে একই বন্দুক দিয়ে মারা হয়েছে। তো এখানে নিজের উপরে এমন ভয়ঙ্কর সব অভিযোগ শুনে লি খুবই ভয় পেয়ে যায়। সে বলে যে স্যার আমি এই মানুষগুলোকে খুন করিনি, ওরা কিভাবে এখানে এলো আমি কিছু জানিও না। কিন্তু অফিসার বলে যে আমার সাথে কিন্তু গেম খেলার চেষ্টা করো না, বুঝেছো? আমি এমন অনেক ক্রিমিনাল দেখেছি যারা এমন পাগলের মতো নাটক করে। সাইমনও বলে যে দেখুন স্যার, লি আঙ্কেল আসলেই নির্দোষ। কিন্তু সিনিয়র অফিসার তাকে জানায় যে লি এই কেসের প্রধান সন্দেহভাজন। সে বলে যে আমরা তার ফুল বডি চেক আপ করিয়েছি, তার মাথার ভেতরে পেরেক ঢোকা ছাড়াও তার শরীরে আরও 21টা ক্ষতের দাগ রয়েছে। 4টা ছুরির আঘাত, 13টা গুলির আঘাত আর 3টে বোমার আঘাত, আর 9টা এমন জায়গাতে আঘাত রয়েছে যেগুলো এতটাই মারাত্মক যে তাতে লিয়ের প্রাণও চলে যেতে পারত। এই সাথেই সে তাকে গত 20 বছরে হওয়া সকল ম্যাস মার্ডার ফাইলগুলো দেখায় আর বলে যে প্রত্যেকটা ক্রাইম সিনে তারা একই প্যাটার্ন দেখেছে যে ওই 6 জন লোকের খুনের সঙ্গে একেবারে মিলে যায়। সে সাইমনকে জিজ্ঞাসা করে যে তোমার কি এখনও মনে হয় যে আঙ্কেল লি শুধুমাত্র সাধারণ একজন বৃদ্ধ? আমাদের সামনে যে লোকটা রয়েছে সে আসলে একজন সিরিয়াল কিলারও হতে পারে, যে কিনা প্রফেশনাল ট্রেনিং নিয়েছে নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখানোর জন্য। এইসব জানার পরে সাইমনের কথা একেবারে বন্ধ হয়ে যায় আর সে নিজেও এখন লিকে আর বাঁচাতে পারে না। সে নিজের সেলেই বসে ভাবতে থাকে, কিন্তু ঠিক তখনই অং তার সঙ্গে আবারও দেখা করতে চলে আসে। এবার সে তার উকিল সেজে এসেছিল। লি জিজ্ঞাসা করে যে তুমি কে আর কেনই বা আমাকে মারার চেষ্টা করছো? এর জবাবে অং বলে সত্যিই ভুলে গেছো? তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি অতীতে কি করেছিলে। তো এখানে আমরা জানতে পারি যে 3 বছর আগে অং ছিল লিয়ের একজন স্টুডেন্ট, আর তারা দুজনেই অনেক বড় একজন মাফিয়ার জন্য কাজ করত। কিন্তু একদিন লি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আর তার নিজের বস সহ তাদের পুরো পরিবারকে মেরে ফেলে। লি জানতে পারে যে তার হাতে নিষ্পাপ বাচ্চাদের রক্ত লেগে আছে, আর তার কাছে একটা পেন ড্রাইভও ছিল যেখানে এই সব কিছুর প্রমাণ রয়েছে। লি বলে যে না, আমি এমনটা করতে পারি না। কিন্তু অং বলে যে এটাই সত্যি, তুমি একজন খুনি। আমি তোমাকে আরও একটা সুযোগ দিচ্ছি, তুমি যে পেন ড্রাইভটা লুকিয়ে রেখেছো সেটা আমাকে দিয়ে দাও, না হলে আমার লোকেরা কিন্তু তোমার মেয়ে আর এতিমখানার বাচ্চাদেরকে মেরে ফেলবে, আর তাদের মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। এই কথা শুনে লি রেগে গিয়ে তার উপরে হামলা করে দেয়, কিন্তু ঠিক তখনই পুলিশেরা তাকে ধরে ফেলে আর লকআপে ঢুকিয়ে দেয়। সেখান থেকে যাবার সময় অংয়ের নজর ইউনানের উপরে পড়ে যায়। সে জানতো যে ইউনান তাদেরকে দেখে ফেলেছে, তাই তাকে এখন মেরে ফেলা একেবারে জরুরি হয়ে গিয়েছিল। এরপর সে একটা সিগারেট জ্বালায় আর সেটা লাইটারের সঙ্গে পাওয়ার সাপ্লাইয়ের কাছে রেখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লি নিজের অতীত মনে করার বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু তার কিছুতেই কিছু মনে পড়ছিল না। সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। এরপর সে ইউনানকে তাকে মারতে বলে, আর ইউনান যখন তাকে মানা করে তখন লি বাকি কয়েদিদের উপরে হামলা করে বসে, আর এরপর সকল কয়েদিরা মিলে লিকে পেটাতে শুরু করে। তাদের কাছে মার খাবার সময় লিয়ের মাথার ভেতরে আটকে পড়া ওই পেরেকটা নিজের জায়গা থেকে একেবারে নড়ে যায়, যার কারণে লিয়ের সাথে সাথে সব কিছু মনে পড়ে যায়। কয়েদিরা তাকে পিটিয়ে মেরে ফেলার আগেই অফিসারেরা তাকে সেল থেকে বাইরে বের করে ফেলে, আর খুবই জলদি মেডিকেল সাপোর্টের প্রয়োজন ছিল তার। কিন্তু তখনই অংয়ের রাখা সেই সিগারেট থেকে একটা শর্ট সার্কিট হয় আর সেখানকার বিদ্যুৎ চলে যায়। এরপর লি যে কিনা অজ্ঞান হওয়ার নাটক করছিল সে হঠাৎ করে উঠে দাঁড়ায় আর সাইমনের মাথায় বন্দুক রেখে পুলিশ স্টেশনের বাইরে চলে আসে। লি বলে যদি কেউ চালাকি করার চেষ্টা করো তাহলে আমি সাইমনের মাথা উড়িয়ে দেব। এরই মাঝে সে খেয়াল করে যে তারা একটা স্নাইপারের নিশানায় ছিল। সেটা থেকে বাঁচার জন্য সে তাড়াতাড়ি একটা পিলারের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই অনেক বড় একটা ট্রাক ব্যারিয়ার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। লি দেখতে পায় যে এটা ছিল হাং, আর এরপর সে তাড়াতাড়ি ভ্যানে বসে সেখান থেকে পালিয়ে চলে যায়।
পুলিশ তাদের পিছু নেয়, কিন্তু তাদের সঙ্গে লড়াই করার জন্য হাংয়ের কাছে একের পর এক সব মারাত্মক অস্ত্র ছিল। লি জানতে পারে যে 3 বছর আগে হাংই ওই লাশগুলোকে গুম করে ফেলেছিল, আর তখন থেকেই সে লি এর স্মৃতিশক্তি ফিরে আসার অপেক্ষা করছিল। হাং লিকে বলে যে তুমি অর্গানাইজেশন ছাড়ার পরে অং আমাদের পুরো মেম্বারদের মারতে শুরু করেছিল। সে গুজব ছড়ায় যে বসের পরিবারকে তুমি মেরেছো আর তোমাকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করে দেয়া হয়। যদিও আমার বিশ্বাস ছিল যে ওই কাজটা তুমি করনি। আমি অংকে তোমার মৃত্যুর ব্যাপারে মিথ্যে বলে তাকে বিভ্রান্ত করে দিয়েছি, যাতে করে তোমাকে আমি বাঁচাতে পারি আর সত্যটা সবার সামনে নিয়ে আসতে পারি। কিন্তু আমি পরবর্তীতে জানতে পারি যে তোমার তো স্মৃতিশক্তি চলে গেছে। লি বলে যে আমি জানি ওদেরকে কে মেরেছিল, আমার কাছে এইসব কিছুর প্রমাণ রয়েছে, কিন্তু সবার আগে আমাদের অংকে খুঁজে বের করতে হবে। সে বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে। এখানে বাচ্চাদের ব্যাপারে শোনা মাত্রই কিম বলে যে আঙ্কেল লি, আপনি বাচ্চাদেরকে বাঁচাবেন তো? কিন্তু লি বলে যে আমার একটা জরুরি কাজ রয়েছে, তাই তুমি নিজেই ওদেরকে বাঁচিয়ে নাও। এখানে স্মৃতিশক্তি ফিরে আসার পরে লি একেবারেই বদলে গিয়েছিল। এখন তার কাছে না তো ছিল কোনো প্রিয়জন, না ছিল কোনো প্রাণের প্রতি দয়া। এখন লি সাইমনের পায়ের নিচে একটা প্রেসার বোম লাগিয়ে দেয়, আর সাইমন বলে যে আঙ্কেল, এই বোমটা তো নকল, তাই না? আপনি তো আমার আর প্রাণ নেবার জন্য এইসব কাজ করেননি। কিন্তু লি বলে যে একবার পা সরিয়েই তো দেখো, বোমাটা নকল নাকি আসল নিজেই বুঝে যাবে। এরপর সে সাইমনকে ওখানে ফেলে রেখে অংকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর সে খুবই জলদি সেখানে পুলিশের কাছে পৌঁছেও যায়। কিন্তু সাইমন তাদেরকে নিজের থেকে দূরে থাকতে বলে, আর অবশেষে সে লিয়ের উপরে বিশ্বাস করে ওই বোম থেকে নিজের পা সরিয়ে নেয়। বোমটা কিন্তু সাথে সাথে ফেটে যায় না, আর এটা দেখে সাইমনের মনে হয় যে লিয়ের এখনও তার প্রতি খেয়াল রয়েছে। কিন্তু ঠিক তখনই অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর ওই ট্রাকটা একেবারে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে আমরা অংকে দেখতে পাই যেখানে লি এর জন্যই অপেক্ষা করছিল, কিন্তু সে দেখতে পায় যে পুলিশ লিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সে কোনোভাবে ওই পেন ড্রাইভটা পুলিশের হাতে যেতে দিতে চায় না, তাই সে নিজেই ওই পেন ড্রাইভটা নিজের হাতে নিতে চায়। আর এরই মাঝে লি, যার কিনা সকল কথা মনে পড়ে গিয়েছিল, সে তাড়াতাড়ি পেন ড্রাইভটা বের করে আর সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই অং তার উপরে হামলা করে বসে। অংয়ের হাত থেকে বাঁচার চেষ্টায় লিয়ের হাত থেকে ওই পেন ড্রাইভটা নিচে পড়ে যায়, যেটা অং সাথে সাথে তুলে নেয়, আর ওটা ছিল অংয়ের খুবই দরকার। এরপর তার একজন হ্যাকার পুলিশের উপরে অনেকগুলো ড্রোন ছেড়ে দেয়, যেগুলোতে বিস্ফোরক লাগানো ছিল, আর সেগুলো ফাটার সাথে সাথে অনেক পুলিশ খুবই বাজেভাবে আহত হয়ে যায়। কিন্তু তখনই লি তাদের সবাইকে সাহায্য করে আর একটা সুরক্ষিত জায়গাতে নিয়ে যায়। অফিসার ব্যাকআপ ডাকার চেষ্টা করে, কিন্তু ওই লোকেরা সকল সিগন্যাল জ্যাম করে ফেলেছিল। তাদের অবস্থা এখন একদিকে বাঘ তো অন্যদিকে কুমিরের মতো ছিল। কিন্তু লি এর কাছে এই সমস্যারও একটা সমাধান ছিল। তারা সবাই একসঙ্গে বাইরে বেরিয়ে আসে আর ড্রোনগুলো তাদের উপরে হামলা করতে চায়। কিন্তু ঠিক তখনই তার একটা ডিস্কো বল ঘুরিয়ে দেয়, যেটার আলোতে ড্রোনগুলো একেবারে কনফিউজড হয়ে ক্র্যাশ হয়ে যায়। অন্যদিকে কিম যখন এতিমখানাতে পৌঁছায়, তখন সে ওখানে অংয়ের গুন্ডাদেরকে বসে থাকতে দেখতে পায়। কিম খুবই চালাকি করে তাদের গ্রেনেড চুরি করে ফেলে, আর ওই লোকেরা কিমকে এখন প্রায় মেরেই ফেলতো। কিন্তু ঠিক তখনই সেখানে ইউনান চলে আসে। সে আগে পিছে কিছুই দেখে না, সে শুধুমাত্র কিমের কাছে সাহায্য চাইতে শুরু করে, কারণ অংয়ের গুন্ডারা তার পেছনে পড়েছিল। কিন্তু সে কি করে জানবে যে ওই লোকগুলোই তার পেছনে বসে রয়েছে? তো এখানে কিম তাদের উপর একটা গ্রেনেড ছুঁড়ে মারে আর সেখান থেকে পালানোরও চেষ্টা করে, কিন্তু ওই লোকেরা কিমকেই ঘিরে ফেলে। তারা কিমকে মারার আগেই সেখানে লি চলে আসে, আর অংয়ের সবচেয়ে শক্তিশালী লোক আর লি এর মাঝে ভয়ঙ্কর একটা লড়াই হয়, কিন্তু লি তাকেও মেরে মাটিতে ফেলে দেয়। এরই মাঝে একটা মেয়ে তাদের উপরে এলোপাথারি ফায়ারিং শুরু করে দেয়, আর সেখান থেকে তারা অল্পের জন্য নিজেদের প্রাণ বাঁচিয়ে নিতে পারে। মেয়েটা অন্য কারো ক্ষতি করার আগে লি তাকে বাইক সমেত একেবারে পিষে মেরে ফেলে। আর অন্যদিকে অং যখন পেন ড্রাইভটা ওপেন করে, তখন সে বুঝতে পারে যে তাকে আসলে বোকা বানানো হয়েছে। এরপর সে তার হ্যাকারকে তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা বের করতে বলে। এদিকে পুলিশ সকল বাচ্চাদের আবার উদ্ধার করে ফেলেছিল, কিন্তু পুলিশ যখন তাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছিল, তখনই ওই হ্যাকারের অটোমেটিক অস্ত্রটা তাদের গাড়ির গতিবিধি ডিটেক্ট করে তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। তার নিশানে এতটাই নিখুঁত ছিল যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সকল পুলিশেরাই মারা যায়। হ্যাং জানতো যে এই মেশিনটাকে অন্য কোনো জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছে, আর ওদিকে ওই হ্যাকারেরা মনে করেছিল যে তাদেরকে কেউ হয়তো খুঁজেই পাবে না। কিন্তু হাং তাদেরকে খুবই সহজেই খুঁজে বের করে, আর হাং তাকে মেশিন বন্ধ করে দিতে বলে। কিন্তু হ্যাকারেরা তার উপরে হামলা করতে চলে আসে, আর দুজনের মাঝে এখানে মারাত্মক লড়াই শুরু হয়ে যায়।
কিন্তু বৃদ্ধ হওয়া সত্ত্বেও হাং তাদেরকে কড়াই কড়াই টক্কর দিতে থাকে। এখানে হ্যাকারেরা তাকে প্রায় মেরেই ফেলতো, কিন্তু ঠিক তখনই কিম তাকে জোরে একটা ধাক্কা মেরে দেয়, যার কারণে সে চক্কর খেয়ে মাটিতে পড়ে যায়। এরই মাঝে সাইমন তার ল্যাপটপটা পানিতে ফেলে দেয় যাতে করে ওই মেশিনটাও নষ্ট হয়ে যায়। হ্যাং বলে যে তোমার গ্লাভসের ভোল্টেজ বাড়িয়ে দাও, কিন্তু তার আগেই হ্যাকাররা তাকে ধরে ফেলে। আর এখানে তারা কিমকে যখন প্রায় গুলি করতেই যাচ্ছিল তখনই সাইমন মাঝখানে লাফিয়ে পড়ে আর গুলিটা এসে তার গায়ে লেগে যায়। সাইমন গুলির আঘাতে প্রায় মারাই যাচ্ছিল। সে বলে আমার মৃত্যুর কোনো ভয় নেই, শুধু এটুকুই ভয় ছিল যে আমি কোথাও প্রমোশন হবার আগেই না মারা যায়। কিন্তু এখন যখন গুলি লেগে গেছে তখন শুধুমাত্র তোমার কথাই ভাবছি। কিমের তার জন্য খুবই খারাপ লাগতে থাকে। সে বলে যে দেখো, আমাকে পেতে চাইলে একদমই মরা যাবে না, তোমাকে বেঁচে থাকতে হবে। এই কথা বলে সে সাইমনকে জোরে একটা বৈদ্যুতিক শক দেয়, যার কারণে সাইমন আবারও বেঁচে ওঠে। অন্যদিকে ওই হ্যাকার তাদেরকে ওখানেই মরার জন্য ফেলে রেখে ওই মেশিনের কাছে চলে আসে। সে সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দিত, কিন্তু ঠিক তখনই লি তাকে জোরে একটা ধাক্কা মেরে তারও কাজ শেষ করে দেয়। কিন্তু নিজের মাথায় পাওয়া আঘাতের কারণে লি সেখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজের সামনে অংকে দেখতে পায়। লি এর সব কিছু মনে পড়ে যায়। আর এখানে আমাদের জানানো হয় যে 3 বছর আগে অং কোম্পানির সাথে বেইমানি করেছিল আর শত্রুদের কাছে তাদের গোপন তথ্যগুলো বিক্রি করে দিয়েছিল। যখন বস এই ব্যাপারে জানতে পারে তখন সে অংকেও মারার চেষ্টা করে, কিন্তু লি একদম শেষ মুহূর্তে তার বসকে আটকে দেয়। বস যে কিনা অংকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু লি নিজেই তার কাছে অংয়ের প্রাণ ভিক্ষাছে অনুরোধ করেছিল, যার কারণে বস অংকে ছেড়ে দিয়েছিল। এরপর লি যখন নিজের বাড়িতে ফিরে যাচ্ছিল ঠিক তখনই তার মনে পড়ে যায় যে সে কিছু একটা ভুলে ফেলে এসেছে। আর যখন সে ওটাকে নিতে চলে যায় তখনই সে দেখে যে অং বসের পুরো পরিবারকে মেরে ফেলেছে। লি প্রচণ্ড রাগে অংয়ের উপরে হামলা করে দেয়, কিন্তু অং তার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তার ওই পেন ড্রাইভটা অনেক দরকার ছিল, তা না হলে সে ইউকে ওখানে মেরেই ফেলতো। তো বাধ্য হয়ে এখন লি তাকে ওই পেন ড্রাইভটা দিয়ে দেয়, কিন্তু অং সেটা তোলার জন্য যখনই হাত বাড়ায় সাথে সাথে লি তাকে হাত করা পরিয়ে দেয়। এখন দুজনের কেউই ওখান থেকে আর পালাতে পারবে না। অং দেখতে পারে যে তার ঘড়িতে একটা ট্র্যাকার লাগানো রয়েছে আর একটা ড্রোন মিসাইল সোজা তাদের দিকেই উড়ে আসছে। তার মনে হয় যে এটা একটা চাল হতে পারে, কিন্তু লি তাকে বলে যে আমার মাথার ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, আমি এমনিতেও মারা যাব। ওই দিন তো আমি তোমাকে যেতে দিয়েছিলাম, কিন্তু এবার আমি তোমাকে মেরেই ছাড়বো। সে সাইমনকে বলে ইউকে ওখান থেকে নিয়ে যেতে, আর ওই সুন্দর মুহূর্তগুলোর কথা সে মনে করতে শুরু করে যেগুলো সে ইউয়ের সাথে কাটিয়েছিল। আর খুব জলদি লি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর অং প্রাণ বাঁচানোর জন্য সাথে সাথে হাত করাটা কেটে ফেলে। সে লিকে গুলি করে দিতে চায়, কিন্তু মরা মানুষকে মেরেই বাকি লাভ, এটা বলে সে পেন ড্রাইভ নিয়ে ওখান থেকে চলে যায়। আর এবার তার হাতে একদম আসল পেন ড্রাইভটাই চলে এসেছিল, কিন্তু ঠিক তখনই সে ওটার মাঝে একটা লাল আলো জ্বলতে দেখে। সে বুঝতে পারে যে এটার ভেতরে কোনো ট্র্যাকার লাগানো রয়েছে, আর ওই ড্রোন মিসাইলটা যেটা লির দিকে আসছিল সেটা হঠাৎ করে তার দিকে ঘুরে যায়। অং কিছু বুঝে ওঠার আগেই সেই মিসাইলটা সোজা গিয়ে তার গাড়িতে ধাক্কা মারে আর এক বিশাল বড় বিস্ফোরণের সাথে তার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আসল পেন ড্রাইভটা লি এর কাছেই ছিল, যেটা সে হাংয়ের হাতে তুলে দিয়েছিল। আর ওই দিনের পর কেউ আর লিকে কখনোই দেখেনি। কেউ কেউ বলে যে তাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ বলে যে সে হাসপাতালেই মারা গেছে। তার শেষ পরিণতি যাই হোক না কেন, এই বস্তির প্রত্যেকটা মানুষ আঙ্কেল লি এর গল্পটা খুব ভালোভাবেই জানে, আর তারা লিকে অনেক সম্মানও করে। তো গল্পের শেষে আমাদের দেখানো হয় যে ইউনা নিজেকে শুধরে নিয়ে ভালো রাস্তায় চলে এসেছে, আর সাইমনও প্রমোশন পেয়ে গেছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।